কারণ আত্মসমালোচনাটা খুব জরুরি। কারণ শিক্ষা ব্যবস্থাকে একেবারে মেরুদণ্ডকে শেষ করে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নাই। আসলে একটা শব্দেই এই পুরো বিষয়কে বলা যায়, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ একজন মায়ের কাছে একজন সন্তান যদি হারিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, সেই অনুভূতি আমরা কেউ ধারণ করতে পারবো না। আমাদের আসলে সেই ক্ষমতাও নাই। কারণ এটা যেমন ব্যক্তিগত, কিন্তু এর ক্ষরণ হচ্ছে রাষ্ট্রের, এই ক্ষরণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মের। আমরা আল্লাহর কাছে অশেষ রহমত যে আমরা সেই পরিস্থিতির একটা বাঁক বদল ঘটেছে। প্রশ্নটা হচ্ছে মুবাশশারের এই প্রথম নিবন্ধের যে ডেমোক্রেসি ইন ডিস্ট্রেস, দি আনসার্টেন ফিউচার, তাহলে ফিউচারটা কি, এবং সেইটা আসলে প্রশ্নটা করা দরকার। আমি ব্যক্তির পর্যায়ে যাব না, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে মুবাশশার যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, সেটা যেমন ব্যক্তিগত, সেটা আসলে এই জনপদের জন্য এক বড় ক্ষরণ। এই জনপদের দুটো শক্তি আছে। এক শক্তি হচ্ছে তার শক্তি কিভাবে রুখে দাঁড়ানোর, এবং বারবার সে রুখে দাঁড়িয়েছে। তার প্রমাণ অতীতে আছে, সাম্প্রতিক অতীতে 1971 আছে, এবং 90-এ ঘটেছে, এবং 2024-এ ঘটেছে। তার মানে জনগণের যে ভিত্তি এবং সেই অধিকারের ভিত্তি, তার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমি এই আলোচনাটাকে মুবাশশারের যে বিষয়, ব্যক্তির থেকে আমি মুবাশশারের অবস্থান এবং অবস্থানগত পরিস্থিতির উপরই আলোচনা করতে চাই। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। অর্থাৎ আলোচনাটা হওয়া দরকার যে আমরা কি ফরমায়েশি বুদ্ধিজীবী চাই কিনা। এই বইয়ের আমার কাছে কিন্তু একটাই গ্রহণযোগ্য বিষয়, তা হচ্ছে যে রাষ্ট্র আসলে কতদিন ধরে রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় সমস্যার একটি হচ্ছে ফরমায়েশি বুদ্ধিজীবিতা। এবং মুবাশশারের এই বইয়ের আগেও কিন্তু অনেকগুলো বই বেরিয়েছে এই গুমের হওয়ার আগে, এবং সেইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে সেখানে যেটা অনুসরণযোগ্য বিষয় হচ্ছে যে রাষ্ট্রের ফরমায়েশি বুদ্ধিজীবীরা কিভাবে বুদ্ধিবৃত্তিক দাসত্ব করে, এবং এই প্রশ্নের যতদিন মীমাংসা না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের রাষ্ট্র গঠনের যে সব সময়ের প্রয়োজনীয়তা, সেই সংগ্রামের অব্যাহত থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি। এবং আমরা বিশ্ববিদ্যালয়ে যদি খেয়াল করেন তাহলে দেখবেন এইখানে মুবাশশার যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছে, এই আলোচনাগুলো কিন্তু তখনকার অনেক রকমের, মানে একেবারে ক্ষীণ স্বরের আলোচনা। এই অ্যাম্বাসেডর আনসারি বললেন, বা এখানে আরও আপনারা আছেন, আপনারা লক্ষ্য করেছেন যে এই যে দখলদারিত্ব, মানে বুদ্ধিবৃত্তিক দখলদারিত্ব, যার মধ্যে না আছে তথ্য, না আছে উপাত্ত, না আছে তার কোনো অ্যাবস্ট্রাকশন, এবং যে গায়ে মানে ভেসে যাওয়া, এবং সেটা কিন্তু আমরা এখনো পাচ্ছি। যেমন আপনি যদি আজকে বাজারে যান তাহলে গোশতের দাম কত, আর যদি আপনি পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখেন, আমার সহকর্মী মুবাশশারের কাকতলীয়ভাবে তার আত্মীয়, সে, আপনি যদি আজকে বাজারে যান 700 থেকে 750 হচ্ছে গরুর গোশতের দাম, আর হচ্ছে যদি আপনি পরিসংখ্যান ব্যুরোয় যান তাহলে দেখেন, আপনি যদি জাতীয় আয় দেখেন, মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে তথ্য এবং উপাত্তের যেমন ধরানটা, তাহলে এই 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 বিষয়টা হচ্ছে, এবং তখন তথ্য এবং তথ্য যখন বিকৃত করা হয় তখন তাত্ত্বিকতা আরো বেশি বিকৃত হয়।
এবং এইটা যদি বিশ্ববিদ্যালয় এবং জনবুদ্ধি হিসাবে যারা পরিচিত বা যারা এই বিষয়ে কাজ করেন, মোবাশ্বের বইয়ের সবচেয়ে সাফল্য হবে বা মোবাশ্বের মানুষ হিসাবে সবচেয়ে সার্থকতা হবে যদি আমরা এই বুদ্ধিভিত্তিক দাসত্ব থেকে না বেরিয়ে আসতে পারি। এবং এটা আপনি দেখেন, এবং এটা একটা সব সময়কার সংগ্রাম এবং সব সময়কার যুদ্ধ। এই যে পাওয়ারের প্লে, ওর একটা আর্টিকেলের নাম, তাহলে আপনি যদি সেটা দেখেন সেখানেও দেখবেন যে আসলে এটা করে কিভাবে এবং কিভাবে সেগুলো হচ্ছে। এবং ওর আগের বই যেটা প্রথমার্ধ থেকে বেরিয়েছিল, কি নিজের নাম, আমি আগের যেটা, হ্যাঁ 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 ন্যারেটিভস অফ, সেই জন্য, কারণ আমার মনে পড়ছিল না, বেশ অনেক আগে পড়া। আর এটা হচ্ছে ন্যারেটিভস অফ অথরিটেরিয়ানিজম। তা আমরা এই বিষয়টা আসলে বিশ্ববিদ্যালয়কে সমাধান করতে হবে। যদি বিশ্ববিদ্যালয় নিজেকে মনে করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আইন করে স্বায়ত্তশাসন নিশ্চিত করা যায় না। এটা একটা কালেকটিভ এন্টিটি। সে কিভাবে নিজেকে গড়বে, সে নিজেকে কিভাবে পরিচয় দেবে, এবং সেই বিশ্ববিদ্যালয় যদি এই পরিচয় না দেয় এবং সেইখানে যদি কনস্ট্যান্ট স্ট্রাগল না হয় এবং কনস্ট্যান্ট যদি ডিবেট না হয়, তাহলে ওইটা মৃত প্রতিষ্ঠান। দেখেন, খুব খুব দুর্ভাগ্যজনক যে 100 বছর পেরিয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো তার গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে হাজির করছে না। কারণ এই সমালোচনাটা আমি আমারই করছি, কারণ আত্মসমালোচনাটা খুব জরুরি। যে 100 বছর পেরিয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় নয়। তা আমাদেরকে এই একটা পয়েন্ট আমার আছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে 1-11-কে বের করতে হবে। কারণ এই শুরু, যদি আমরা সাম্প্রতিক শুরুটা বলি, তাহলে যে 1-11 এটা তো উন্মোচন করতে হবে। এটার উদ্দেশ্য কি ছিল এবং কেন রাজনীতিক রাজনীতিকীকরণ, মানে আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাজনীতিকীকরণ। যে 1-11-র মাধ্যমে যে কোনো ধরনের জনগণের সাথে সম্পর্ক যুক্ত এবং এমন একটা তাবেদারি ব্যবস্থার যে মূল 1-11 শুরু করেছিল, এবং নিশ্চিহ্ন করে দেওয়া কোনো ধরনের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিহ্ন করার যে 1-11 থেকে যে শুরু হয়েছিল, এবং যে তাবেদারি ব্যবস্থা, অর্থাৎ হচ্ছে যে রাজনীতিকরণ করার ব্যবস্থা, সেটারই তো ফল হচ্ছে আপনার 17 বছরের এই 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 যে আপনার এইটা একটা বিতর্ক হওয়া দরকার। এইটা কি অথরিটেরিয়ানিজম না কি? হ্যাঁ, এইটা তো অথরিটেরিয়ানিজম নিয়ে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এটা আমার বক্তব্য। এটা 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 তো স্টাবলিশ করা দরকার যে এইটা এটা এটা আসলে কি। এটা কি মুসোলিনির ফ্যাসিজম কি এর চেয়ে কঠিন ছিল না কি ছিল? আমি কিন্তু আমার যদি ব্যক্তিগতভাবে একজন ছোট একাডেমিক হিসাবে আমি কিন্তু কনভিন্স না অথরিটেরিয়ানিজম বলা বা হাইব্রিড রিজিম বলাও আমি কনভিন্স না। কারণ যে তার জাতির মুক্তির আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে একটা ষড়যন্ত্র, ওই যার লক্ষ্য, সেই রেজিমটা কি? কারণ ফ্যাসিজম তো তার তো একটা বলার চেষ্টা করা হয়েছে বিভিন্ন রকমের, তার একটা উদ্দেশ্য তার দেশের জন্য বলা হয়েছে। আর এই রেজিম তো হচ্ছে যে কিভাবে একটা দেশকে শেষ করে দেওয়া দরকার, অর্থাৎ এমন একটা রাষ্ট্র উপস্থাপিত করা দরকার যে রাষ্ট্র তার জনগণকে নিপীড়ন করে এবং জন আকাঙ্ক্ষা দোলে মুচড়ে শেষ করে দেয়, এবং যাতে করে কোনো সময় এটা বান্টুস্থানও না। এবং এইটার ব্যাপারে আসলে আমাদের বোঝা উচিত যে 1-11 এবং 1-11 পরবর্তী যে শাসন ব্যবস্থা
এবং যে শাসন ব্যবস্থা এমন একটা অবস্থায় দিয়েছে যেখানে শিক্ষা মেরুদণ্ড বলা হচ্ছে, কোনো মেরুদণ্ড নেই। কারণ আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছি, তার যদি আপনি প্রকাশভঙ্গিগুলো দেখেন, তাহলে সেই প্রকাশভঙ্গির আলোকেই মুবাশশির হোক আর আপনারা হন, এটাকে আমাকে ডিফাইন করতে হবে। কারণ শিক্ষা ব্যবস্থাকে একেবারে মেরুদণ্ডকে শেষ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নাই। অর্থনীতির কি অবস্থা তা তো আপনারা জানেনই। আপনার ন্যায্য মজুরি নাই, শ্রমের অধিকার নাই। তো এটাকে তো আমাকে ডিফাইন করতে হবে, এবং এটা আসলে চলমান বিতর্ক হওয়া দরকার। এবং আপনারা এখানে অনেকেই এই যারা আছেন তারা বিভিন্নভাবে ভাষ্যর। আমাদের বিরাট একটা কাজ হচ্ছে যে এটাকে ডিফাইন করা, এবং এই ডিফাইনেশন যদি না হয়, কজেশনগুলো না হয়, তাহলে তো আমরা, আমার সহকর্মী সালেহ শিবলি যেটা বললেন যে বাংলাদেশে আর এর কোনো এই ধরনের রেজিমের কোনো ভবিষ্যৎ নেই, খুবই ঠিক। কিন্তু সেটাকে নিশ্চিত করার জন্য আমার কজেশনটা করে দিয়ে বের করা দরকার যে আসলে এই রেজিমটা কি ছিল, এবং তার মানে জনগণের আকাঙ্ক্ষা, উইল অফ দি পিপল, যেটা হচ্ছে মূল উইল অফ দি পিপলকে আপনার কিভাবে শেষ করে দেওয়া যায়। And that's the contradiction that deposed regime undertook.